আচ্ছা, তো আগের দিন যেটা বলছিলাম সেটা হচ্ছে কি আমরা একটা প্রোগ্রাম দেখিয়েছিলাম, ঠিক আছে? আশা করি তোরা খাতাতে লিখেছিলিস সেই প্রোগ্রামটা। তো সেই জায়গাটা বার কর। আমি তোদের স্ক্রিন শেয়ার করছি, তোদের স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি সেই জায়গাটা যেটা আমি প্রোগ্রামটা লিখেছিলাম আগের দিন। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছিস প্রত্যেকে? একটু কনফার্ম কর, আনমিউট করে। স্ক্রিন দেখা যাচ্ছে তো? দেখ, হ্যালো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো এখানে আগের দিন আমরা যেটা প্রোগ্রাম করেছিলাম সেটা আমি খুলছি, ওপেন করছি পরেতে, মানে ওটা এক্সাম্পলটা ওপেন করছি আমি। ঠিক আছে, আগের দিন আমরা এই প্রোগ্রামটা করছিলাম। ওকে, এক্সাম্পল ডট জাভা নাম দিয়েছিলাম, ক্লাসের নামও আমি এক্সাম্পল দিয়েছিলাম। তো প্রথম কথা হচ্ছে আমি আজকে এই এক্সাম্পলটাকে ডেসক্রাইব করব এবং তোদেরকে বলবো যে একটুখানি লিখে নিতে, যেটা যেটা বলবো সেরকম সেরকম খাতাতে লিখবি। যেরকম আমার খাতাতে লিখছিস, আমার যে খাতাটা করতে বলছি আলাদা যাওয়ার খাতা, সেটাতে আলাদা করে লিখবি, ঠিক আছে? ওটাতে কিন্তু অন্য কিছু লিখিস না, ওটাতে আমি আমার মতো লেখাচ্ছি তো তাই জন্য ওটাতে তোরা অন্য কিছু কিন্তু লিখিস না, আবারও বলবো। ওকে, তো প্রথম কথা হচ্ছে এখানে ফার্স্ট হচ্ছে কি যেটা তোকে বলতে হবে সেটা হচ্ছে কি, লিখবি খাতাতে কি, জাভাতে সমস্ত কোড, মানে অল দ্য কোড ইন জাভা মাস্ট রিসাইড ইনসাইড আ ক্লাস। ওকে, প্রথম তোকে জানতে হবে কি, অল দ্য কোড ইন জাভা মাস্ট রিসাইড ইনসাইড আ ক্লাস। ঠিক আছে, এটা তোর প্রথম হচ্ছে জানা দরকার যে জাভাতে আমরা যখনই কোনো প্রোগ্রামে কিছু লিখবো বা কিছু কাজ করব, সেই পার্টিকুলার পোর্শন গুলো বা সেই পার্টিকুলার স্টেটমেন্ট গুলো, প্রোগ্রামিং স্টেটমেন্ট গুলো আমার কিন্তু থাকবে হচ্ছে কোথায়, থাকবে হচ্ছে ক্লাসের মধ্যে। ঠিক আছে, ওকে। দ্বিতীয় কথা হচ্ছে কি, এখানে আমরা যে ক্লাসটার নাম দিই সেটা হচ্ছে এক্সাম্পল ক্লাস। কি করে ক্লাসটাকে ডিফাইন করছি? ক্লাসটাকে ডিফাইন করতে গেলে আমাকে লিখতে হচ্ছে ক্লাস কিওয়ার্ড, ক্লাস কিওয়ার্ড লিখে স্পেস দিয়ে এক্সাম্পল লিখছি, এক্সাম্পল লেখার পর সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছি। ঠিক আছে, তাহলে আমি এটাকে প্রথমে কাট করে দিই, একবার কাট করে দেখাই এখানটা। এইটা হচ্ছে আমার ক্লাস ডেফিনেশন। ক্লাস লিখলাম, কিওয়ার্ড স্পেস দিয়ে ক্লাসের নাম লিখলাম। ক্লাসের নাম যখন লিখবি তখন আবারও বললাম যে যখন ক্লাসের নাম তোরা লিখছিস তখন অবশ্যই ক্লাসের নামের ফার্স্ট যে লেটারটা সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবি, প্র্যাকটিস করবি, গুড প্র্যাকটিস তাই জন্য বলছি। সেকেন্ড ব্র্যাকেট ওপেন করবি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবি। আর মধ্যে ছিল হচ্ছে এই পার্টিকুলার মেইন ফাংশনটা, এই পার্টিকুলার মেইন ফাংশন। মেইন ফাংশন তোরা সি প্লাস প্লাসেও করেছিস, সিতেও করেছিস, জাভাতেও করছিস। ঠিক আছে, মেইন ফাংশন বেসিক্যালি কি কাজ করে না, এটাকে বলা হয় ড্রাইভার। ড্রাইভার মানে হচ্ছে কি, এই মেইন ফাংশন আমার প্রথমে এক্সিকিউট করবে। ঠিক আছে, তো এখানে লিখবি খাতাতে কি, খাতায় লিখবি যে দিস মেন দিস মেন মেথড this main method is contents or is act like a is act like a this main method acts like a driver of the program, acts like a driver of the program. ফুল স্টপ দিয়ে লিখবি all java application begin execution by executing main. All java application begins execution by executing main method, by executing main method. তাহলে প্রথমে কি লাইন বললাম যে মেন মেথড acts like a driver of the program, ফুল স্টপ। তারপরে বলেছি all java application begins execution, মানে এক্সিকিউশন স্টার্ট করবে। কিভাবে স্টার্ট করবে?
না মেন মেথড কে এক্সিকিউট করে, যেরকম সি তে হয়েছে, সি প্লাস প্লাসে হয়েছে, জাভাতেও তাই হবে। এক্সিকিউশন স্টার্টস ফ্রম মেন মেথড। ঠিক আছে, ওকে, ফুল স্টপ। তাহলে এইটুকু পার্টটা বুঝতে পেরেছিস যে মেন মেথড থেকে কাজ শুরু হবে। তুই যত মেথডই লেখ না কেন, তুই জাভার মধ্যে, জাভা একটা প্রোগ্রামে তুই হাজারখানা মেথড লেখ, if you write thousands methods also, then also the main work will start from executing main method। ঠিক আছে, তো এটা হচ্ছে লিখতে হবে। ফুল স্টপ দিয়েছিস, আশা করি বুঝতে পারলি। বুঝতে পারলে হ্যাঁ কি না একটা বল অন্তত, সেটা হতে পারে মেসেজে অথবা এতে, তাই দেখে নিতে পারো। হ্যাঁ স্যার। কিঙ্কর বুঝতে স্যার পারছিস? বলছি একটা কোয়েশ্চেন। হ্যাঁ, তোর কোশ্চেনটা শুনছি। হ্যাঁ বল এবার তোর কোশ্চেন। ও বুঝেছে, হ্যাঁ ঠিক আছে, তোর কোশ্চেনটা বল। স্যার বলছি জাভা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বলেই কি জাভাটাকে ক্লাসের আন্ডারে দিয়ে স্টার্ট করা হয়? একদম, মানে জাভা হচ্ছে মোর অবজেক্ট ওরিয়েন্টেড দেন সি প্লাস প্লাস। আমি কে জাভাকে পিওর অবজেক্ট ওরিয়েন্টেড বলতে পারি না, তার কারণটা আমি লেখাবো পরে, আমার আসছে। আমি জাস্ট তোদেরকে এখন এই প্রোগ্রামটা কেন বলছি তার কারণটা হচ্ছে কি, আমি বলতাম না এই প্রোগ্রামটা, আমি শুরু করতাম ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টাল থেকে, কিন্তু ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টালটা আমি কাল শুরু করব, আজকে নয়। তার কারণটা হচ্ছে যখন ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টালটা বোঝাবো তখন তোদেরকে আমাকে এক্সাম্পল দেখাতে হবে। এবার যখনই তোদেরকে এক্সাম্পল দেখাতে হবে তখন তোদেরকে এই কোডটা আমাকে, মানে এরকম টাইপের আমাকে প্রোগ্রামটা লিখতে হবে। তার জন্য তোকে বলে দিতে হচ্ছে যে এই প্রোগ্রামের যে মেন যে পার্টগুলো, এগুলো কি বা এগুলো কেন ইউজ করতে হচ্ছে। বাকিটা তুই এমনিও বুঝতে পারবি। অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্লিকেশন মানে কি, অ্যাপ্লিকেশন বেশি। অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্লিকেশন বলতে হচ্ছে কি, রিয়েল ওয়ার্ল্ড যে সমস্ত প্রবলেমগুলো, এই ধর আমি বললাম যে একটা ব্যাংকিং সফটওয়্যার তুই বানাবি, একটা ধর লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাবি, বা একটা ধর ওয়েব অ্যাপ্লিকেশন বানাবি কোন একটা পার্টিকুলার কোম্পানি। তো এরকম যে বিভিন্ন সফটওয়্যার গুলো বা অ্যাপ্লিকেশন গুলো বেশিরভাগটাই অবজেক্ট ওরিয়েন্টেড হয়। তো তার ফলে হচ্ছে সেখানে জাভা ইউজ হয় বা পাইথন ইউজ হচ্ছে বা অন্যান্য সি প্লাস প্লাস ইউজ হচ্ছে। ডিপেন্ড করছে হচ্ছে ডেভেলপারদের ওপর বা ক্লায়েন্টদের উপর, তারা কিরকম চাইছে সেই অনুযায়ী আমরা চুজ করতে হবে। এবার কথা হচ্ছে কি, এখানে তুই যে কোশ্চেনটা করেছিস, সম্ভবত যে কোশ্চেনটা করছে না, ও কোশ্চেন করছে যে অবজেক্ট ওরিয়েন্টেড বলেই কি ক্লাস? হ্যাঁ, অবভিয়াসলি। তার কারণ হচ্ছে কি, অবজেক্ট ওরিয়েন্টেড যে 4টে ফিচার বা 5টা ফিচার আছে আমরা জানি, তার মধ্যে ডেটা এনক্যাপসুলেশন একটা ফিচার, তোরা পড়ে এসেছিস সি প্লাস প্লাস এর, আশা করি মনে আছে। ডেটা এনক্যাপসুলেশন যদি মনে না থাকে তাতেও অসুবিধা নেই, আমি বলে দেবো যখন আমি অবজেক্ট ওরিয়েন্টেডে ঢুকবো। আমি এখন অবজেক্ট ওরিয়েন্টেডে ঢুকিনি, আমি এখন ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টাল বা বেসিক যে জায়গাটা সেখানে আমি এখন আছি। তো ঢুকবো স্টেপ বাই স্টেপ পুরো একদম। তোদের ওই খাতাটা রেডি করতে বলছি এই কারণে, তার কারণ কি, তোদের খাতাটাকে আমি একদম সেইভাবে তৈরি করে দেবো যাতে তোরা ইন্টারভিউতে গিয়ে ওইটা পড়ে ক্র্যাক করতে পারিস। ইন্টারভিউ, জাভার ইন্টারভিউ, মানে জাভার যে ডেভেলপারের যে ইন্টারভিউ, সেইভাবেই তোদেরকে তৈরি করে দেওয়া হচ্ছে বা সেইভাবেই তোদেরকে নোট দেবো আমি। ঠিক আছে, কারণ আমরা জানি জাভাতে কতটা ইম্পর্টেন্স এবং জাভাটা কতটা ভালোভাবে জানতে হয়। ইচ অ্যান্ড এভরি সেক্টর তোদের জানাবো যতটা পারবো আমি, যতটা ডেপথে গিয়ে জানানো যায়। তার জন্য হয়তো আমি মঙ্গলবার দিনকে একটা এক্সট্রা ক্লাসও রাখতে পারি এরপর থেকে, এই উইক থেকে হয়তো হবে না, এর পরের উইক থেকে আমি ফুল দমে ক্লাস শুরু করতে পারি। তো সেই উইকটা থেকে আমি রাখবো, সেটা ম্যাডামকে জানাবো আমি, কারণ আমাকে শেষ করতে হবে। তো তো আমাকে অনেক কিছু বলতে হবে, বুঝতেই পারছিস, তোদেরকে যখন নলেজটা দেবো যাতে সেটা বেশি দিতে পারি, তোদেরই লাভ আলটিমেটলি। তো সেই জন্য শুনবি, প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করবি, ঠিক আছে, ঠিক হয়ে যাবে, হলো। আর ক্লাসটা করা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এর জন্য, ঠিক আছে, বুঝতে পারলি সৌম্য? আশা করি, বল, বোঝা গেছে? ঠিক আছে, ওকে, চলে আসছি হচ্ছে এখানে। এখানে আমরা ক্লাসটা ডিফাইন করা জানলাম, কি করে ক্লাস ডিফাইন করতে হচ্ছে, ইউজিং ক্লাস কিওয়ার্ড, তারপরে ক্লাসের নাম, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এইভাবে তোরা কিন্তু আগেও করেছিস। একটা পার্থক্য তোরা দেখবি, নিশ্চয়ই মনে পড়ছে যে ক্লাসে সি প্লাস প্লাস যখন তোরা করতিস তখন ক্লাসটা ডিফাইন করার পর তোদের সেমিকোলন দিতে হতো, তাই তো? সেমিকোলন দিতে হতো। বাট এখানে কোনো রকম কোনো সেমিকোলন দিতে হবে না। ক্লাস ডিফাইন করার লাস্টে, মানে সেকেন্ড ব্র্যাকেট যখন ক্লোজ হয়ে যাচ্ছে ক্লাসের,
তখন কিন্তু কোনো রকম সেমিকোলন লাগবে না, ঠিক আছে। আচ্ছা, চলে আসি হচ্ছে ক্লাসের মধ্যে। এবার আমি যে মেথডে আসি সেটা হচ্ছে মেন মেথড, যেটা বললাম মেন মেথড কি জন্য লাগে না, আমার এক্সিকিউশন স্টার্ট করবে কোত্থেকে, মেন থেকে। এবার কথা হচ্ছে মেনের আগে দেখ 3 রকম জিনিস লেখা আছে, পাবলিক, স্ট্যাটিক, ভয়েড। আমি এখন এই 3টে কথা সম্বন্ধে বলছি, ওকে। তো প্রথমে হচ্ছে পাবলিক বলে একটুখানি নিচে একটু আন্ডারলাইন করে লেখ, পাবলিক বলে কোলন দে, পাশ থেকে লেখা শুরু করবি, ঠিক আছে। পাবলিক বলে লিখে কোলন দিয়ে পাশ থেকে লেখা শুরু করবি। লিখবি যে হিয়ার পাবলিক ইজ অ্যান অ্যাক্সেস মডিফায়ার। হিয়ার পাবলিক ইজ অ্যান অ্যাক্সেস মডিফায়ার। Here public is an access modifier. Full stop. তারপরে লিখবি an access modifier determines how other part of the program. An access modifier determines how other part of the program can access the member of the class. Can access the member of the class. Can access the member of the class. Full stop দিবি। তারপরে লিখবি when a class member is preceded by public, বোঝাচ্ছি সব বোঝাচ্ছি। When a class member is preceded by public, when a class member is preceded by public, then that member can be accessed by the code. Then that member can be accessed by the code outside the class in which it is declared. Can accessed by the code outside the class in which it is declared. আবারও বলছি, when a class member is preceded by public, then that member can be accessed by code outside the class, can be accessed by the code outside the class in which it is declared. Full stop. লেখা হলে একটুখানি বলবি, আমি তাহলে তখন বোঝাবো, স্টার্ট করবো। লেখা হয়ে গেছে? লিখেছিস? চ তাহলে এখানে কথা হচ্ছে কি, পাবলিক করছি মানে কি, মেন ফাংশনকে পাবলিক করার অর্থ হচ্ছে এটাই যে আমি চাইছি যে মেন ফাংশনটাকে আমি ক্লাসের বাইরে থেকেও অ্যাক্সেস করতে পারবো। এবার কথা হচ্ছে এরকম আমি চাইছি কেন, আমি একদিকে বলছি ডেটা এনক্যাপসুলেশন চাইছি, আমি মানে ডেটাকে সিকিউর করতে চাইছি, অথচ মেন ফাংশনকে আবার পাবলিক করতে চাইছি। কেন চাইছি? নিশ্চয়ই তো কারণ থাকবে, না চাইতাম না। তার মানে আমি যদি মেন ফাংশনকে পাবলিক না করি তাহলে কি হবে, আমি যদি মেন ফাংশনকে পাবলিক না করি তাহলে কি আর আমার প্রোগ্রামটা এক্সিকিউট করতে পারবে? ফার্স্ট আমাকে এটা বুঝতে হবে। কারণ আমি যদি মেন ফাংশন থেকে আমার এক্সিকিউশন স্টার্ট হয় আর আমার সেই ফাংশনটাকেই আমি পাবলিক করছি না, পাবলিক করছি মানে কি, আমি একটা পারমিশন দিচ্ছি যে এই পার্টিকুলার মেথডটাকে মানে মেন মেথডকে তুমি আউটসাইড দিস এক্সাম্পল ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে বা সেখান থেকে কিছু একটা করা যাবে, কল করা যাবে বা কিছু একটা করা যাবে, কাজ করা যাবে। তার মানে আমি চাইছি যে মেন ফাংশনকে ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করা হোক। যদি না করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মেন ফাংশনকে আমি কল করতে পারবো না ক্লাসের বাইরে থেকে। এবার কথা হচ্ছে মেন ফাংশনকে কল করবে কে, মেন ফাংশনকে কল করছে কে, সেটা একটা ব্যাপার থাকছে। কে এক্সিকিউশনের জন্য ডাকছে মেন ফাংশনকে, মেন ফাংশনকে এক্সিকিউশনের জন্য কেউ না কেউ ডাকছে যে তুমি এক্সিকিউট করো বা তুমি কাজটা করো।
কেউ না কেউ তো ডাকছে, এমনি আর হচ্ছে না। আমি একটা প্রোগ্রাম তৈরি করে রেখে দিলাম, কম্পাইল করে রেখে দিলাম, তারপরে কি তোমাকে এক্সিকিউটটা করতে হবে। তো এক্সিকিউটটা তো তার জন্য একটা কমান্ড লিখতে হয়। এবার সেই কমান্ড আমি লিখছি, লিখে আমি এক্সিকিউট করাচ্ছি, তো তবে এক্সিকিউট হচ্ছে। তাহলে কেউ না কেউ তো এক্সিকিউটটা করাচ্ছে, কারোর থ্রু দিয়ে, কিছু থ্রু দিয়ে হচ্ছে এক্সিকিউটটা। তো সেইটা কিভাবে হচ্ছে সেটাই হচ্ছে তার জন্য পাবলিক। আমি লিখেই দিচ্ছি এখানে, ফুল স্টপ দিচ্ছিস, তারপরে লিখবি যে হিয়ার দ্য মেন মেথড, হিয়ার দ্য মেন মেথড must be declared public. Here main method must be declared public. Here main method must be declared public. স্যার প্রোটেক্টেড বা ইয়ে করলে অসুবিধাটা কিছু হবে? আছে আছে আছে, সব আছে, ওগুলো আছে, কিন্তু ওগুলো আপাতত এখন আমি বলবো না। তার কারণ হচ্ছে ওগুলোর জন্য সংশ্লিষ্ট চ্যাপ্টার আছে যেটার নাম হচ্ছে ইনহেরিটেন্স, তখন আমরা ওখানে গিয়ে দেখবো। তো ওটা আমি ওখানে বলবো, ইনহেরিটেন্সে বলবো। আমি এখন শুধুমাত্র তোদেরকে এই যাতে কোডটাতে কোনো অসুবিধা না থাকে তার জন্য তোকে বলা হচ্ছে, নাহলে বলতামও না। কিন্তু এটা বলতে হবে, তার কারণ নাহলে তুই বুঝতে পারবি না কেন করছি, কি জন্য করছি। তো সেই জন্য আমি শুধু বলে, হ্যাঁ আছে প্রোটেক্টেড প্রাইভেট, যে প্রাইভেট তুই বলছিস আছে। তো দেখবো ওটা আমরা ইনহেরিটেন্সে দেখবো। কি বললাম তাহলে, হিয়ার দ্য মেন মেথড মাস্ট বি ডিক্লেয়ার্ড পাবলিক বিকজ ইট ইজ এক্সিকিউটেড বাই দ্য কোড, because it is executed by the code outside of the example class, because it is executed by the code by the code outside of the example class, full stop. The Java, full stop, the Java application launcher, Java application launcher, the Java application launcher invokes main function. The Java application launcher invokes main function during execution. Invoke, INVOKES, invoke মানে ডাকে, কল করে, কল করছে, ঠিক আছে। The Java application launcher মানে কে? ওই যে আগের দিন বলেছিলাম জাভা ইন্টারপ্রেটার, যেটা আমি যখন আমি দেখাচ্ছিলাম এক্সিকিউশনের সময়, তোরা নিশ্চয়ই দেখেছিস, তোদেরকে বলেছিলাম যে জাভা মানে জেডিকে এর মধ্যে দুটো মেন প্রোগ্রাম থাকে, তার নাম হচ্ছে জাভা সি, আর এটা হচ্ছে জাভা অ্যাপ্লিকেশন লঞ্চার, বা শুধু জাভা লিখি সেটাকে। তো সেই জাভা যে অ্যাপ্লিকেশন লঞ্চার, সেই অ্যাপ্লিকেশন লঞ্চার যে প্রোগ্রামটা, ওই প্রোগ্রামটা এখানে মেন ফাংশনটাকে কল করছে এবং এক্সিকিউশন স্টার্ট করে দিচ্ছে। তো কি বললাম, the Java application launcher invokes main method during execution, full stop. তার মানে যেহেতু মেন ফাংশনকে আমাকে আউটসাইড থেকে কল করতে হচ্ছে, আউটসাইড মানে কোন কোথাকার আউটসাইড, ক্লাসের বাইরে থেকে, ক্লাসের বাইরে, তার বাইরেকার কোনো প্রোগ্রাম, এই ক্লাসের মধ্যে কোনো প্রোগ্রাম, এমন কোনো প্রোগ্রাম নেই যে কিনা কল করছে মেনকে, তা নয়। ক্লাসের বাইরের কোনো একটা প্রোগ্রাম, মানে এই যে আমি ক্লাসটা তৈরি করেছি, এই যে প্রোগ্রাম তৈরি করেছি, এই প্রোগ্রামের মধ্যে যে মেইন ফাংশনটা আছে, সেই মেইন ফাংশনকে কে কল করছে, একটা আউটসাইডার প্রোগ্রাম। তাহলে আউটসাইডার প্রোগ্রাম তো ক্লাসের মধ্যেকার ডেটা তখনই অ্যাক্সেস করতে পারবে যদি সেটা পাবলিক করা থাকে। তোরা এটা সি প্লাস প্লাসে দেখে এসেছিস, তো এখানেও সেই কনসেপ্টটা ওভারঅল সেম। তাই তোদের বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে না, যে বুঝতে পারছিস যে যেহেতু ক্লাসের বাইরে কোনো একটা প্রোগ্রাম বা ক্লাসের বাইরে কোনো একটা মেথড বা কিছু একটা আমাকে অ্যাক্সেস করতে চাইছে, কাকে, মেনকে, তো সেই অ্যাক্সেসটা দেওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে, পাবলিক করতে হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পেরেছিস এখানটা? বল, ডাউট তাহলে জিজ্ঞেস কর, বলে দেবো।
ওকে, ঠিক আছে। তো তো এবার হচ্ছে কি, এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে কি, এবার লেখ। এবার হচ্ছে স্ট্যাটিক। এবার কথা হচ্ছে স্ট্যাটিকটা কেন করা হচ্ছে। এইটা একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, তার জন্য স্ট্যাটিকটা করা হচ্ছে, না করলে খুবই মুশকিল হতো। যাই হোক, সেটা বলছি আমি। এটাও লিখে রাখ, স্ট্যাটিক বলে আন্ডারলাইন করবি, ওরে পাশ থেকে হাইফেন দিয়ে লিখবি স্ট্যাটিক সম্বন্ধে। স্ট্যাটিক কেন করা হচ্ছে আগে লিখে তারপর বুঝিয়ে দিচ্ছি। লিখবি the keyword static allows main method the keyword static allows the main method the keyword static allows the main method to be executed independently of any object to be executed independently of any object. আবার বলছি, the keyword static allows main method to be executed independently of any object. Full stop. This is necessary because মেন ফাংশন মানে কিভাবে লিখবি বলতো, মেন লিখবি ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। ফাংশন কথাটা লেখার দরকার নেই, ওই ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ মানে হচ্ছে মেন মেথড, ঠিক আছে। বিকজ মেন মেথড ইজ এক্সিকিউটেড বাই দ্য জেভিএম because main method is executed by the JVM. Main method is executed by the JVM before any objects are made. Before any objects are made. Full stop. Before any objects are made. এটা একটুখানি ভালো করে শুনতে হবে, এটা একটুখানি ইম্পর্টেন্ট আছে, খুবই ইম্পর্টেন্ট, এবং এটা প্রথমেই আমাদের চলে আসছে, প্রথম প্রোগ্রামেই চলে আসছে স্ট্যাটিক। তো স্ট্যাটিক কথাটা কেন লেখা হচ্ছে, তার কারণ হচ্ছে কি, প্রথম লাইনটা পড়ে দেয়। প্রথম লাইনে আমি বলেছি যে মেন মেথড টু বি এক্সিকিউটেড ইন্ডিপেন্ডেন্টলি অফ এনি অবজেক্ট। কথাটা মানেটা কি? কথার মানে হচ্ছে যে মেন মেথডকে এক্সিকিউট করার জন্য কোনো অবজেক্টের দরকার পড়ছে না। কথাটা মানে হচ্ছে মেন মেথড অবজেক্টের ওপর ডিপেন্ডেন্ট নয়। আমরা যখন অবজেক্ট তৈরি করব এই ক্লাসে যখন আমরা অবজেক্ট তৈরি করব, তো সেই অবজেক্টের তৈরি করা বা অবজেক্ট যে ক্রিয়েশন করব বা অবজেক্ট নিয়ে যে কাজ করব, যেরকম ভাবে তোরা সি প্লাস প্লাসে করে এসেছিস, ঠিক আছে, তো সেক্ষেত্রে অবজেক্টের ওপর ডিপেন্ড করছে না হচ্ছে কি মেন মেথডের এক্সিকিউশন, মানে অবজেক্ট ছাড়াই মেন মেথড এক্সিকিউট হচ্ছে। এবার যেহেতু অবজেক্ট ছাড়া মেন মেথড এক্সিকিউট হচ্ছে, কে করছে এক্সিকিউট, কার থ্রু দিয়ে হচ্ছে, জেভিএম এর থ্রু দিয়ে হচ্ছে, ঠিক আছে, জেভিএম এর থ্রু দিয়ে এক্সিকিউট হচ্ছে। কখন হচ্ছে? সবার আগে হচ্ছে। সবার আগে কেন সবার আগে? তার কারণটা হচ্ছে আমি একটু আগেই বলে এসেছি যে এক্সিকিউশন উইল স্টার্ট ফ্রম মেন ফাংশন। তার মানে মেন ফাংশনটাকে কল না করলে কোনো কাজই হবে না। তো সবার আগে কাকে কল করতে হবে? মেনকে কল করতে হবে। তাই যেহেতু সবার আগে মেনকে কল করতে হবে, তার জন্য মেন ফাংশনকে স্ট্যাটিক করা হচ্ছে। তার চেয়েও বড় কথা হচ্ছে কি, মেন ফাংশন ইন্ডিপেন্ডেন্ট, ইট ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য অবজেক্ট। জেনারেলি কি হয়, তোরা নিশ্চয়ই জানিস যে যখন তোরা একটা ক্লাসের 3-4টে অবজেক্ট তৈরি করতিস সি প্লাস প্লাসে, তখন কিন্তু ওই 3-4টে ডিফারেন্ট অবজেক্টের জন্য আমার কিন্তু আলাদা আলাদা মেমোরি অ্যালোকেট হতো র্যামে, আলাদা আলাদা কপি তৈরি হয়। এটা তো আশা করি তোরা জানিস যে মেমোরিতে আলাদা আলাদা কপি তৈরি হয়, না জানলে জেনে রাখ যে যখনই আমি অবজেক্ট তৈরি করছি ফর ডিফারেন্ট অবজেক্ট,
there will be separate memory allocation for each of the objects, ঠিক আছে। এবার কথা হচ্ছে যেহেতু এই সমস্ত অবজেক্ট তৈরি হচ্ছে either in the main method অথবা in the other method, ঠিক আছে, or in the other method, কোথায় তৈরি করবো অবজেক্ট, তৈরি করবো either মেন মেথডের মধ্যে অথবা হচ্ছে তোর অন্য মেথডের মধ্যে তৈরি করতে পারি। তাই তোরা তাই করতিস সি প্লাস প্লাসের ক্ষেত্রে, মনে করে দেখ তোরা মেন মেথডের মধ্যে তোরা অবজেক্ট তৈরি করতিস তো ক্লাসের নাম লিখে অবজেক্ট তৈরি করতিস, এখানেও ঠিক তাই তৈরি করবো আমরা। তাহলে সমস্ত অবজেক্ট যখন তৈরি তখন সেটা কোথায় তৈরি হচ্ছে মেন মেথডের মধ্যে। তাহলে অবজেক্ট যদি তৈরি হয় মেন মেথডের মধ্যে, আমার কথা হচ্ছে তার মানে মেন মেথডকে আমাকে আগে কল করতে হচ্ছে বিফোর অবজেক্ট ক্রিয়েশন। মেন মেথড কল না হলে অবজেক্ট ক্রিয়েশনটাও হবে না, কারণ অবজেক্ট ক্রিয়েশনের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট তো আমি মেন মেথডের মধ্যে লিখছি। তাহলে যেহেতু আমার মেন মেথড আগে কল হচ্ছে এবং কোনো অবজেক্টের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে না, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, তাই জন্য এখানে আমরা স্ট্যাটিক কথাটা লিখছি, ঠিক আছে, স্ট্যাটিক কথাটা আমরা লিখছি। ওকে, মানে অ্যাকচুয়ালি বলতে পারিস হচ্ছে তুই যতগুলোই কপি তৈরি কর না, মানে যতগুলোই অবজেক্ট তৈরি কর, সেই প্রত্যেকটা অবজেক্টের জন্য আমার আলাদা আলাদা করে মেন ফাংশনের কপি তৈরি হবে না, যেটা অন্য মেথডগুলোর ক্ষেত্রে হয়ে থাকে, যেটা অন্য মেম্বারের ক্ষেত্রে হয়ে থাকে। তোরা যখন সি প্লাস প্লাসে করতিস তখন অনেক মেথড তোরা করতিস, অ্যাড ডেটা, গেট ডেটা, এরকম অনেক মেথড তোরা করেছিস। তারপরে তোরা অনেক ভেরিয়েবল ইউজ করতিস ক্লাসের মধ্যে, পাবলিক মেম্বার, প্রোটেক্টেড মেম্বার, প্রাইভেট মেম্বার করতিস। তো সেইখানে কি হতো, সেখানে তোর প্রত্যেকটা অবজেক্টের জন্য আমার সেপারেট কপি তৈরি হতো ওই ফাংশনগুলো বা ওই ডেটাগুলো। এক্ষেত্রেও তৈরি হবে কিন্তু মেন ফাংশনের তৈরি হবে না, কারণ সমস্ত অবজেক্টের জন্য যদি আমি আলাদা আলাদা মেন ফাংশন রাখি সেটা সম্ভবপর নয় এবং সেটা ইললজিক্যাল হয়ে যাচ্ছে। আলাদা আলাদা কপি তৈরি করতে পারবো না, তার কারণটা হচ্ছে অবজেক্ট তৈরির আগে আমার মেন মেথড কল হয়। যেহেতু অবজেক্ট তৈরির আগে আমার মেন মেথড কল হয়, তার ফলে হচ্ছে কি আমাকে মেন ফাংশনের একটাই কপি রাখতে হবে, সেটাই সমস্ত অবজেক্ট শেয়ার করবে। মেন মেথডের একটাই কপি থাকছে, সেটাই সমস্ত অবজেক্ট শেয়ার করবে। প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা করে মেন মেথড তৈরি হবে না। কি বললাম বোঝা গেল? তার জন্য আমরা স্ট্যাটিক কথাটা ইউজ করছি। এবার তোদের যা প্রশ্ন এটাতে বল, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাহলে স্যার যদি আমার মেন প্রোগ্রামের মধ্যে আলাদা আলাদা অবজেক্টসের দরকার পড়ে তাহলে সেক্ষেত্রে কি করব? হ্যাঁ, আলাদা মেন মেথডের মধ্যে আলাদা অবজেক্ট দরকার পড়লে তুই ইজিলি তৈরি করতে পারবি, তার জন্য তোর কোনো ব্যাপার নেই। আমার কথা হচ্ছে কি এখানে যে মেন মেথডটার আলাদা কপি তৈরি হবে। আমার বক্তব্য স্ট্যাটিক কথাটা ইউজ করার ফলে কি হচ্ছে, স্ট্যাটিক ওয়ার্ডটা বা স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করার ফলে এটাই বলতে পারছি আমি যে মেন মেথড আমার একটাই কপি তৈরি হবে মেমোরিতে, মেন মেথডের আলাদা আলাদা ভ্যারিয়েশন তৈরি হবে না উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট নাম্বার অফ অবজেক্ট। অন্য মেথড যেগুলো থাকবে ক্লাসের মধ্যে, যেগুলো নন স্ট্যাটিক মেথড সেগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা কপি তৈরি হবে, আমরা দেখতে পাবো, কারণ প্রত্যেকটা অবজেক্ট যেহেতু আলাদা তাই জন্য সেই রেসপেক্টে আলাদা কপি তৈরি। কিন্তু মেন ফাংশন যেটা কিনা অবজেক্ট তৈরি করার আগে কল হচ্ছে, জেভিএম এর দ্বারা কল হচ্ছে, তাই তাকে আমাকে ইন্ডিপেন্ডেন্ট রাখতে হচ্ছে ইরেসপেক্টিভ অফ দ্য নাম্বার অফ অবজেক্ট। যেহেতু আমার 5টা হতে পারে অবজেক্ট, 10টা হতে পারে, 30টা হতে পারে, 40টা হতে পারে, 1 কোটি হতে পারে অবজেক্ট আমি 1 কোটি তৈরি করতে পারি, কিন্তু ওই 1 কোটি অবজেক্টের জন্য মেন ফাংশন একটাই থাকবে, আলাদা আলাদা মেন ফাংশন তৈরি হবে। বোঝা গেল? বল কিঙ্কর, বুঝতে পারলি কিনা বল? ঢুকছে মাথাতে? না ঢুকলে বল। হ্যাঁ স্যার, ঢুকছে মানে যেটা বলছি বাংলাতে বুঝতে পারছিস তো? যেটা বলতে চাইছি এটা মানে আমি অ্যাকচুয়ালি বলতে চাইলাম হচ্ছে কি, এটা মানেটা হচ্ছে এটাই যে মেন ফাংশনের একটাই কপি থাকবে
ইরেসপেক্টিভ অফ দ্য নাম্বার অফ অবজেক্ট, মানে নাম্বার অফ অবজেক্ট যতই হোক না কেন, যটাই হোক, 1000, 20,000, 30,000, যতই হোক, একটাই মেন ফাংশন থাকবে। কারণ মেন ফাংশনটা সবার আগে কল করতে হচ্ছে, তাই ওর আলাদা কপি করার কোনো মানে থাকছে না, সেটা লজিক্যাল নয়, ইললজিক্যাল হয়ে যাচ্ছে। যেহেতু মেন ফাংশন অবজেক্ট তৈরির আগে কল হয়, তো ওকে আমি আলাদা কপি করে কি করবো? ওটা ডিপেন্ডেন্ট নয় তো, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট, অবজেক্টের উপর ডিপেন্ডেন্ট নয়, অবজেক্ট পরে তৈরি হবে, আগে মেন কল হবে। তাই জন্য এখানে স্ট্যাটিক করা হচ্ছে এবং একটাই কপি তৈরি করা হচ্ছে, ঠিক আছে? হলো চ, স্ট্যাটিক হলো। স্ট্যাটিকের পর চলে আসছে হচ্ছে ভয়েড। তো এটা আশা করি ভয়েডটা মানে আমি বুঝতেই পারছি কি এটা বলতে চাইছে, তবুও লিখেই দিচ্ছি, লিখে রাখ। ভয়েডটা বলে একটু মানে একটু আন্ডারলাইন কর, একটা হেডিং দে, সাব হেডিং কর, সাব হেডিং করে এটাতে একটুখানি সামনে লিখে রাখ জাস্ট। লেখ যে the keyword void tells the compiler, the keyword void tells the compiler that main method doesn't return a result. The keyword void simply tells the compiler that main method doesn't return anything by any result, ঠিক আছে? doesn't return anything by any result, মানে কিছু রিটার্ন করছে না। ভয়েড মানে হচ্ছে রিটার্ন টাইপটা হচ্ছে এমটি, রিটার্ন টাইপটা এমটি বোঝানোর জন্য ভয়েড লেখা হয়, ঠিক আছে? ওকে, এটা লিখতে হবে। এখানে সি এর মতো নয় যে লিখবো না, না লিখলেও চলে যাবে, এখানে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? সি এর ক্ষেত্রে কোনটা ডিফল্ট রিটার্ন টাইপ বলতে পারবি? সি এর ক্ষেত্রে ডিফল্ট রিটার্ন টাইপ কোনটা? ডিফল্ট রিটার্ন টাইপ মেনে ফাংশনের ক্ষেত্রে জিরো। রিটার্ন টাইপটা কি? জিরো তো কি কি বললি? ইন্ট, তাই তো? হ্যাঁ একদম ঠিক, ইন্ট, ইন্ট হবে। তার কারণ হচ্ছে সি এর ক্ষেত্রে ডিফল্ট রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার। ওকে ওকে, তাহলে ভয়েডটা আশা করি বুঝতে পেরেছিস তোরা। ভয়েডে আশা করি কোনো প্রবলেম হচ্ছে না তোদের ভয়েডে, কারণ ভয়েডটা কিছু না, একদম ভয়েডটা একদম সিম্পল, জাস্ট খালি রিটার্ন টাইপটা বোঝাবার জন্য। ওকে, এবার চলে আসি মেন নামটা। নামটা হচ্ছে মেথডের নামটা হচ্ছে মেন, তাই এখানে মেন লেখা হয়েছে। ওকে, মেন লেখো, মানে মেথডের নামটাই হচ্ছে মেন, ঠিক আছে? এইবার কথা হচ্ছে যখন আমি মেন মেথডের পরে ব্র্যাকেটটা দেখছি, ব্র্যাকেটের মধ্যে এই যে প্যারান্থিসিস, আমরা নর্মালি কি করে থাকি? যখনই কোনো কিছু ফাংশনে আর্গুমেন্ট পাস করাই, তখনই আমরা এই প্যারান্থিসিসের মধ্যে লিখি ইন্টিজার এক্স, ইন্টিজার ওয়াই, ইন্টিজার জেড, এরকম লিখি, বা ক্যারেক্টার এক্স বা ক্যারেক্টার ওয়াই বা ক্যারেক্টার জেড বা ফ্লোট এক্স, ফ্লোট ডাবল ওয়াই, এরকম লিখি। তার মানে কি হচ্ছে? তার মানে যে এই যে আমার ফার্স্ট ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হচ্ছে, এই যে ব্র্যাকেটের মধ্যে আমি লিখেছি স্ট্রিং, থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এআরজিএস, এটা কি ছেড়ে দে, সেটা পরে কথা। মোট কথা হচ্ছে এই প্যারান্থিসিসের মধ্যে আমি যাই পাস করাবো না কেন, সেটাই কিন্তু আমাকে ধরে নিতে হবে, সেটা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে তোরা কি লিখবি এখানে? এখানে তোরা লেখ হচ্ছে প্রথমে একটা পয়েন্ট দিয়ে লেখ, বুলেট করে, বুলেট পয়েন্ট করে লিখবি যে এনি ইনফরমেশন দ্যাট উই নিড টু পাস টু আ মেথড, any information that we need to pass to a method, any information that we need to pass, any information that we need to pass to a method is received by
the variables is received by the variables specified within the set of parentheses, specified within the set of parentheses, specified within the set of parentheses that follow the name of the method. আবার বলছি মিলিয়ে নে, any information that we need to pass, any information that we need to pass to a method is received by variables specified within the set of parentheses, specified within the set of parentheses that follow the name of the method, that follow the name of the method. মানে মেথডের নামের পরে যে প্যারেনথেসিস লিখছি তার মধ্যে পাস করা অ্যাকচুয়ালি, এটা বলতে চাইছি। এই কথাটা আবার বলছি, লেখাটা লিখেছিস তো পুরোটা? তোকে বলবো একবার। আচ্ছা বলে দিচ্ছি, দেখ যখনই আমরা কোনো মেথড ডিফাইন করি, ফাংশন ডিফাইন করি, whenever we define a particular function, whenever we define a particular function, at that time if we want to pass some information to that function, if we want to pass some information to that function, then we need to pass those information within the set of parentheses. এই যে প্যারান্থেসিস যে সেটটা দেখতে পাচ্ছিস এখানে, আমি যদি দেখাই তোকে, এই যে পার্টিকুলার জায়গাটা মেথডের নামের পরে এর মধ্যে আমরা পাস করাই, এর মধ্যে আমরা পাস করাই। আপাতত এখানে ছেড়ে দে, তুই এখানে নর্মাল, তুই এখন ভাব হচ্ছে এখানে নর্মাল ধর, এটা যেমন একটুখানি চেঞ্জ করছি, এখন চেঞ্জ করে আমি একটুখানি অন্যরকম ভাবে লিখছি জিনিসটাকে, এইভাবে লিখি আমরা, তাই না? এইভাবে আমরা পাস করাই ইনফরমেশন গুলো। এখানে এগুলো কি অ্যাকচুয়ালি ভেরিয়েবল, এগুলো এক্স আর ওয়াইটা কি এগুলো ভেরিয়েবল, তো সেটাই তোকে বলা হয়েছে যে এনি ইনফরমেশন দ্যাট উই নিড টু পাস টু আ মেথড ইজ রিসিভড বাই, সেই ইনফরমেশনটা রিসিভ করে কে? ভেরিয়েবল রিসিভ করে, is received by the variables specified within the set of parentheses, specified within the set of parentheses মানে হচ্ছে এই প্যারান্থেসিস এর মধ্যে স্পেসিফাই করা থাকে, ঠিক আছে? ওকে, হলো? তারপরে কি বলেছি? that follow the name of the method, সিম্পল, মানে মেথডের নামের পরে থাকে ব্র্যাকেট গুলো। এবার বোঝা গেছে পুরো লাইনটা? মানে মানে স্যার আমরা যেটা পাঠাবো জাভার ক্ষেত্রে সেটা আর্গুমেন্ট হয়ে যাবে না, যে কোনো মেথডের ক্ষেত্রে, সেটা মেনের ক্ষেত্রে হতে পারে, সেটা মেনের ক্ষেত্রে হতে পারে, সেটা অন্য মেথডের ক্ষেত্রে হবে, সবার ক্ষেত্রেই হবে। যেরকম হয় তুই আগের ক্ষেত্রে পাঠাতিস না মেথড গুলো, সিতে পাঠিয়েছিস এরকম ভাবে, সেরকম ভাবে পাঠাবো আমরা, দেখতে পাবি। সেইগুলোকে আর্গুমেন্ট বলি আমরা, বা প্যারামিটার বলি। ভেরিয়েবলের নাম হচ্ছে প্যারামিটার। লেখাচ্ছি, লিখে না, একটা ফুল স্টপ দিয়েছিস, ফুল স্টপ দিয়ে লিখবি যে these variables are called, parameters. These variables are called parameters, full stop. ওকে, এবার প্যারামিটার পাস না করালেও দিতে হবে, প্যারামিটার পাস না করালেও দিতে হবে। আমরা যখন সিতে করতাম না, যদি কোনো মেথড আর্গুমেন্ট না নিত তাহলে তো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজটা লিখতে হতো। ওটা আমাকে লিখতে হবে, কারণ ওটা মেথড যে আমি লিখছি, মানে ফাংশন যে ডিফাইন করছি, সেই ফাংশন ডিফাইনের সিনট্যাক্সটাই হচ্ছে ওইটা। ফাংশন যে লিখছি তার ফাংশনের ক্ষেত্রে রিটার্ন টাইপ, ফাংশনের নেম, প্যারান্থিসিস ফর প্যারামিটারস এবং সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই যে পার্টটা, এই যে পুরো স্ট্রাকচারটা, এটা ফাংশনের সিনট্যাক্সের মধ্যে পড়ছে, যেটা তোরা সি প্লাস প্লাসে সিতে দেখেছিস, ফাংশনের যে সিনট্যাক্স তার মধ্যে পড়ছে। তো সেক্ষেত্রে আমরা ওই সিনট্যাক্সই এখানে ইউজ করছি জাভাতে। এই ক্লিয়ার? এই কিঙ্কর বুঝতে পারলি কিনা বল? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে, এবার চলে আসি হচ্ছে এই পার্টটা,
এই পার্টটা কি, আমি এটাকে নিচে আলাদা করে লিখছি। এই পার্টটা কি, ওকে? তোরা খাতাতে ঠিক এইভাবে লিখবি, ঠিক এইভাবেই লিখবি, ওকে? পাশে হাইফেন দিয়ে লিখবি it declares a parameter named args. It declares a parameter named args. Declare parameter named declares the parameter name args. ওকে, ফুল স্টপ। তার মানে এখানে ভেরিয়েবলটার নাম হচ্ছে args। আশা করি এটা বুঝতে পারলি। ভেরিয়েবলটার নাম কি? args। args কথাটার অর্থ আশা করি বুঝতে পারছিস, আর্গুমেন্টস, তারই শর্ট ফর্ম args। আর্গুমেন্টস তারই শর্ট ফর্ম হচ্ছে args লেখা হচ্ছে। args মানে হচ্ছে আর্গুমেন্টস, ওকে? মানে আমরা শর্ট করে করে লিখে অভ্যস্ত, তাই জন্য ঠিক এইরকম ভাবেই লেখা হয়। তুই বলবি কি এখানে কি অন্য নাম দিতে পারতাম না? হতো। এখানে তুই চাইলে এখানে কিঙ্কর লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। চাইলে সৌম্য লেখা যাবে, কোনো অসুবিধা নেই। ভেরিয়েবলের নাম তো এটা তো ভেরিয়েবল, তো ভেরিয়েবলের নাম তো যা খুশি হতে পারে অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ভেরিয়েবল। সেটা তো পরে আসবো রুলটা। যাই হোক, এখানে যা খুশি হতে পারে। আমি এখানে আর্গস লিখছি কেন? তার কারণ আমার বোঝার সুবিধার জন্য আমি আর্গস লিখছি। যে বললাম না, গুড প্র্যাকটিস। প্রোগ্রামটা আমি এমন ভাবে ডেভেলপ করবো, নিশ্চয়ই প্রোগ্রামটা আমাকে হেল্প করবে বুঝতে যে কোথায় কোনটা কি করছি। মানে অ্যাজ পার দ্য মিনিং অফ দ্যাট আমাকে সেইভাবে নামটা চুজ করতে হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, তো এখানে args তার মানে কি হলো? এটা ভেরিয়েবলের নাম। এইটুকু কারো অসুবিধা আছে বুঝতে? বুঝতে পেরেছিস তো? ফুল স্টপ দিয়ে লিখবি যে হিয়ার this variable is an here this variable is an here this variable is an array of objects. Here this variable is an array of object, array of object, full stop. আচ্ছা, ফুল স্টপ দিস না, কমা দিয়ে লিখবি অফ টাইপ, কমা দিয়ে লিখবি অফ টাইপ স্ট্রিং, ক্যাপিটাল এস লিখবি, ফুল স্টপ। এবার ফুল স্টপ, কমা দিয়ে অফ টাইপ স্ট্রিং লিখি, তারপরে ফুল স্টপ দিবি, ওকে? তার মানে অ্যারে অফ অবজেক্ট বলা হচ্ছে এই ভেরিয়েবলটাকে। মানে args যে ভেরিয়েবলটা, তাকে আমি কি বলছি? অ্যারে অফ অবজেক্ট। তোরা তো প্রত্যেকেই অ্যারে করেছিস। তার মানে অ্যারে মানে কি? কালেকশন অফ সিমিলার ডেটা, তাই তো? আইদার অ্যারে অফ ইন্টিজার, অ্যারে অফ ফ্লোটিং পয়েন্ট নাম্বার, অ্যারে অফ ডাবল নাম্বার, হতেই পারে অ্যারে অফ ক্যারেক্টার, মানে ক্যারেক্টার অ্যারে তোরা করেছিস। ক্যার সিএইচ থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ করে তোরা করতিস না আগে সিতে বা সি প্লাস প্লাসে করেছিস তোরা। তাহলে এখানে args তাহলে কি না, অ্যারে অফ অবজেক্ট বলা হচ্ছে। তার মানে অ্যারের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা আইটেম এক একটা করে অবজেক্ট। কি টাইপের অবজেক্ট? স্ট্রিং টাইপের অবজেক্ট। স্ট্রিংটা কি? তার মানে এখানে স্ট্রিংটা হচ্ছে ইজ এ বিল্ট ইন ক্লাস। লিখে রাখ, এখানে লিখে রাখ, হিয়ার স্ট্রিং is a built-in class. Your string is a built-in class বা predefined class.
এবার তোরা জানিস হচ্ছে কি, তোরা জানিস যে অ্যারে যখন আমরা ডিফাইন করি তখন আমরা তো ডিক্লেয়ার করি, তখন আমরা ঠিক এইভাবে করি, তাই তো? তাহলে কি জাভাতে জিনিসটা চেঞ্জ হয়ে গেল? আমরা তো ডিক্লেয়ার করি ঠিক এইভাবে, তাই না? তাহলে কি জাভাতে জিনিসটা চেঞ্জ হয়ে গেল? তাহলে কি এইভাবে আর করতে পারবো না? তার মানে যতবারই করবো এখানে এইভাবেই করতে হবে, যেরকম ভাবে এখন এখন লেখা আছে প্রোগ্রামের মধ্যে, মানে স্ট্রিং লেখার পর থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর আমি args লিখবো, এইভাবে মানে ভেরিয়েবল নাম দেবো, এইভাবে করতে হবে। এখানে দুটো সিনট্যাক্সই চলবে, মাথায় রাখতে হবে, দুটো সিনট্যাক্সই চলবে। কথা হচ্ছে দুটো সিনট্যাক্স চলবে একই কাজের জন্য। কেন? জাভার যারা ডেভেলপার জেমস গসলিং এবং তাদের টিম, তারা কি পাগল হয়ে গেল যে তারা একটা জিনিসের জন্য, একটা জিনিস ডিফাইন করার জন্য দু রকম সিনট্যাক্স দিচ্ছে? তারা কি পাগল হয়ে গেল? না, তারা পাগল হয়। এখানে একটা ডিফারেন্স আছে। এই দুটো সিনট্যাক্সের মধ্যে ডিফারেন্সটা আমি যখন অ্যারে করাবো তখন তোদেরকে বলবো সিনট্যাক্সের মধ্যে ডিফারেন্সটা কোথায় আছে। কিন্তু যখন জাভা করার সময় মেন বলে লিখছি, নিচে যে চারটা আছে না মেনের, ওখানে স্ট্রিং তারপর ব্র্যাকেট তারপর আর্গুমেন্ট, এটা আছে কোথায়? মানে যখন জাভার কোনো কোড বা কিছু লিখছি সেখানে যদি মেন মানে মেন ফাংশনের জায়গায় জাস্ট মেন লিখেছে, এটা চার্ট আছে না অনেক কটা, হুম ওখানে মেনের উপরে ক্লিক করলে আপনি যেটা লিখেছেন স্ট্রিং ব্র্যাকেট তারপর আর্গুমেন্ট, এই জিনিসটাই আসছে ওই হ্যাঁ, এই জিনিসটা আসবে। তার কারণ হচ্ছে কি, এই জিনিসটাই আসবে তার কারণ হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি মেনের স্ট্রাকচারটাই ঠিক এইভাবে, মানে এই মেথডের ক্ষেত্রে, মেন মেথডের ক্ষেত্রে স্ট্রাকচারটা ঠিক এখানে এইভাবেই লেখা হয়, তাই জন্য এইরকম স্ট্রাকচারই সাবলাইমে আসবে। ঠিক আছে? ওই তাহলে এই যদি আমরা যদি হ্যাঁ, বল বল বল। আপনি যে পরেরটা দিয়েছেন হুম আপনি যে পরেরটা দিয়েছেন স্ট্রিং হুম হুম আর্গুমেন্টের পর হুম ব্র্যাকেটটা, হুম। ওটা যদি আমি লিখি মেনের জায়গায়, সেটা ভুল হবে না তো? না, ভুল হবে না, চলবে চলবে, ভুল হবে না। তুই যেটা বলছিস সেটা চলবে। মেনে পরে ও যদি আমার মতো লিখিস args এর পর থার্ড ব্র্যাকেট ওপেন করিস, তাতে কোনো অসুবিধা হবে না, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? গ্যারান্টি দিয়ে বলছি, হবে না। বাট কি হয় না, ব্যাপারটা হচ্ছে কি, মেন মেথডের যে স্ট্রাকচার, যে মেথডের স্ট্রাকচার, সেটা হচ্ছে ঠিক এর ক্ষেত্রে এইভাবেই লেখা হয়, এই সিনট্যাক্সটাই এখানে ইউজ করা হয়, তাই জন্য সাবলাইমে ওইটাই সিনট্যাক্সটা আসছে। এটা তোকে বুঝতে হবে। ব্যাপারটা বুঝতে পারছিস? মানে আমি চাইছি না, মানে আমি চাইলে এটা চেঞ্জ করে লিখতেই পারি, সেটা তো আমার ব্যাপার, বাট অ্যাকচুয়ালি মেনের ক্ষেত্রে স্ট্রাকচারটা লেখা হয় ঠিক এইভাবে। এবার কেন লেখা হয় তার কারণটা আমি তোকে বলবো, কিন্তু ডিফারেন্সটা বোঝাবো যখন অ্যারেতে আসবো, তখন বোঝাবো আমি। তো এখানে এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ডিফারেন্সটা খুব ভাইটাল ডিফারেন্স। বাট আফটার অল এখানে args হচ্ছে একটা ভেরিয়েবল, যেটা কিনা একটা অ্যারে ভেরিয়েবল, এবং এখানে এই অ্যারের প্রত্যেকটা আইটেম হলো এক একটা করে স্ট্রিং অবজেক্ট, মানে স্ট্রিং ক্লাসের অবজেক্ট। ক্লিয়ার? args একটা ভেরিয়েবল মানে প্যারামিটার, সেই ভেরিয়েবলটা কি ভেরিয়েবল না অ্যারে ভেরিয়েবল। অ্যারে ভেরিয়েবল কিসের অ্যারে? না অ্যারে অফ অবজেক্ট। কি তার মানে প্রত্যেকটা আইটেম একটা করে অবজেক্ট। এবার অবজেক্ট কিসের অবজেক্ট, কোন ক্লাসের অবজেক্ট? না স্ট্রিং ক্লাসের অবজেক্ট। এবার সেই স্ট্রিং ক্লাসটা কি ক্লাস? না বাই ডিফল্ট ক্লাস। বাই ডিফল্ট ক্লাস তার মানে যখনই তুই মেন মেথডে কোনো ইনপুট দিবি, কথাটা অর্থটা তার মানে কি দাঁড়াচ্ছে, যখনই কোনো মেন মেথডে ইনপুট তুই দিচ্ছিস, সেই ইনপুটটা মেন মেথডের মধ্যে অ্যাজ এ স্ট্রিং হয়ে ঢুকছে। তারপর আমাদেরকে সেটা চেঞ্জ করতে হবে। উই উইল চেঞ্জ দ্যাট অ্যাকর্ডিং টু আস, মানে আওয়ার নিড। বাট যখন আমি ইনপুট দিচ্ছি মেন মেথডের মধ্যে, তখন সেটা ঢুকছে অ্যাজ এ স্ট্রিং অবজেক্ট হয়ে বা অ্যাজ এ স্ট্রিং হয়ে। এইটুকু ক্লিয়ার? আচ্ছা কিঙ্কর, বুঝতে পেরেছিস এই ব্যাপারটা পুরোটা? আচ্ছা, বুঝতে পেরেছি। কোনো ডাউট থাকলে কিন্তু জিজ্ঞেস করে নিবি, যা ডাউট থাকবে। আমি আবারও বলছি, যখনই তোদের ডাউট হবে জিজ্ঞেস করবি, বলে দেবো। কারণ আমাদের কিন্তু প্রজেক্ট করাবো এবার, এবার কিন্তু ওইটা ভালো করে করতে হবে। আমি যেরকম চাই একটা ভালো প্রজেক্ট সুন্দর তোরা ডেভেলপ করিস অ্যাপ্লিকেশন, সেরকম অ্যাপ্লিকেশন তোরা ডেভেলপ করিস লাস্টের দিকে গিয়ে, কারণ অনেক সিলেবাস তো,
বাট চাইবো তোরা একটা ডেভেলপ করিস কিছু একটা সামথিং, যাতে একটা দেখতে সুন্দর হয়, মানে তোদেরও ভালো লাগে লাস্টে কি। তো সেক্ষেত্রে তোদের খুব ভালো নলেজ লাগবে এইগুলোর ক্ষেত্রে, তাই জন্য তোদেরকে আমি আলাদা করে পয়েন্ট করে বলছি। এবার কথা হচ্ছে কি, এই যে এই লাইনটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ব্র্যাকেটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড, এখানেও কিন্তু কনসেপ্ট আছে। তো এই কনসেপ্টটা আজকে আর বলা যাবে না, তার কারণ হচ্ছে 12টা থেকে আবার ক্লাস, পরপর ক্লাস 12টা থেকে। তো এইটা আমি কালকে বলবো, এটা কালকে লিখিয়ে দেবো, তারপর আমি শুরু করবো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টাল। কালকে এটা লেখানো হয়ে যাবে হচ্ছে ওই 15 মিনিট লাগবে। তোরা কালকে ঠিক টাইমে জয়েন করিস, তোরা 10টা থেকে। কালকে তোদেরকে হয়তো আমি তোদের তো কালকে 11টা পর কোনো ক্লাস নেই তো? না তাহলে আমি 11টা 15 মতো টাইম নেবো, 11টা 15 মতো টাইম নেবো, টাইমের মধ্যে শেষ করবো, ঠিক আছে? স্যার, তো স্যার বলছি প্রিন্ট আর প্রিন্ট এলএন এর মধ্যে পার্থক্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ব্যাপারটা হচ্ছে এখানে বলে দিলেই তো আমি এখন, আছে পার্থক্য, লাইন একটা, একটা হচ্ছে লাইন, প্রিন্ট লাইন, এলএন মানে হচ্ছে লাইন, এলএন স্ট্যান্ডস ফর হচ্ছে লাইন, আর প্রিন্ট মানে হচ্ছে মানে শুধু লাইন প্রিন্ট হবে না, মানে নিউ লাইন ক্যারেক্টারের ব্যাপার আছে এখানে, নিউ লাইন ক্যারেক্টার যেটা ব্যাক স্ল্যাশ ইন, তার ব্যাপার আছে, এটাই ডিফারেন্স। তোরা কি প্রিন্ট করে করেছিস? তোরা সেদিকে দেখলাম ফর লুপ টর লুপ সবই করে হ্যাঁ ফেলেছিস, হ্যাঁ দেখলাম ফর লুপ টর লুপ সবই করে ফেলেছিস তো। প্রিন্ট, না না স্যার, ওই কটা এক্সাম্পলের ছবি দিয়ে বললে এগুলো নিজেরা ট্রাই করো। ও তুই ট্রাই করছিস? ও না, আমি এখন ফর লুপে ঢুকবো না, আমি আগে ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টাল ঢুকবো, তারপরে ফর লুপ। প্রিন্ট এলএন হচ্ছে লাইন, এলএন মানে হচ্ছে লাইন, আমি এটা বলে রাখছি, এলএন মানে হচ্ছে লাইন, আর হচ্ছে প্রিন্ট মানে হচ্ছে এটা লাইন থাকবে না, মানে লাইন মানে এখানে হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার কথা বলা হচ্ছে, ব্যাক স্ল্যাশ এন যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে? তো দেখতে পাবি স্যার আস্তে আরেকটা আস্তে কোয়েশ্চেন ছিল, ক্রমশ এটা আউট অফ প্রকাশ্য, সিলেবাস। ক্রমশ প্রকাশ্য হবে, আস্তে আস্তে শেখো, ঠিক আছে? ওকে, তাড়াহুড়ো করে লাভ নেই, হুম, তো হয়ে যাবে। স্যার বলছি আরেকটা কোয়েশ্চেন ছিল, এটা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন। আউট অফ সিলেবাসের কোশ্চেন একটুখানি দাঁড়াও, হ্যাঁ বল কোশ্চেনটা কর। স্যার বলছি সি ড্রাইভকে এমএস উইন্ডোজ আর এক্স উইন্ডোজ এর মধ্যে ভাগ করা যেতে পারে? সি ড্রাইভকে, এমএস উইন্ডোজ মানে একটা এমএস হবে আর একটা লিনাক্স হবে, সি ড্রাইভকে এই দুটোতে হ্যাঁ ভাগ করা যেতে যাবে না, কারণ ডুয়েল বুটিং তো ভাগ না করা কিছু নেই, কিন্তু ডুয়েল বুটিং করার পক্ষপাতী আমি একদমই নই, ঠিক আছে? আমি বরঞ্চ বলি যে আমরা ভার্চুয়াল মেশিন দিয়ে লিনাক্স করতে অভ্যস্ত, আমি ভার্চুয়াল মেশিন পারে? দিয়ে আপনার লিনাক্স কথা করি, কেটে যাচ্ছে। ভার্চুয়াল স্যার মেশিন দিয়ে লিনাক্স করতে অভ্যস্ত, তো ভার্চুয়াল মেশিনে মানে কাজটা করা বেশি বেটার হবে আমার মতে বলে, ডুয়াল বুটিং না করে ভার্চুয়াল মেশিন ইউজ করা বেশি বেটার হবে, কেন ঠিক স্যার, আছে? মানে ওতে অসুবিধা কি? অসুবিধার ব্যাপারটা কিছুই না, ডুয়েল বুটিং করা মানে সি ড্রাইভটাকে ভাগ করছি, মানে সি ড্রাইভে তো আমি অ্যাপ্লিকেশন লোড করি, তো আমাকে তো উইন্ডোজও ইউজ করতে হচ্ছে, প্রচুর অ্যাপ্লিকেশন থাকে, আর এখনকার দিনে অ্যাপ্লিকেশনের সাইজগুলো অনেক বড়, তো তার ফলে আমাকে সি ড্রাইভে জায়গা রাখতে হয়, তো সি ড্রাইভে যদি দু রকম ওএস রাখি তাহলে সেক্ষেত্রে জায়গাটা আমার ব্লক হয়ে যাচ্ছে না, আলটিমেটলি জায়গাটা আমার ব্লক হচ্ছে। তো আমি যদি সেখানে অত জায়গাটা না দিয়ে আমি 20 GB ইউজ করলাম, লিনাক্সকে দিয়ে দিলাম, ইজ এ ভার্চুয়াল মেশিন, তাহলে অনেক ভালো আমার এফেক্ট কাজ করবে। আর আমার যদি 8 GB র্যাম থাকে, তাহলে আমি ওখানে 3 GB র্যাম ভার্চুয়াল মেশিনে দেবো, 3 GB র্যাম, তো সেক্ষেত্রে আমার ভার্চুয়াল মেশিন অনেক ভালো কাজ করবে। তখন আমি কেন লিনাক্সের জন্য আলাদা করে আমি আবার একটা ওএস দুটো ডুয়েল বুটিং কেন করতে যাবো? আমার কথা হচ্ছে এটা, আমি ডুয়েল বুটিং এর পক্ষপাতিত্ব, মানে পক্ষপাতি ঠিক নই, মানে ভালো লাগে না। আমি জানি করা যাবে, অবশ্যই করা যাবে, কিন্তু আমার আগেও ছিল, আমার বাড়িতেও ছিল, পরে আমি চেঞ্জ করে আমার ভার্চুয়াল মেশিনে ইউজ করি, আমার তো ল্যাপটপেও আছে ভার্চুয়াল মেশিন, লিনাক্স আছে তো আমার ভার্চুয়াল মেশিন, ঠিক আছে? এবার ধরুন চাইলে তোর যদি সি ড্রাইভ যদি সেরকম হয়, ধর 500 GB, 580 GB, বা আরো হ্যাঁ আরো বড় হয়, তখন তো করবি, সেটা করতেই পারিস, না করা কিছু করাই যায়, বাট না, আমি তো দুটো ড্রাইভে ভাগ করার পরে তো আমি যখন চাইবো আমি তো এটাকে উড়িয়ে দিতেও পারি। সেটা ওড়াতে পারিস, আর ওটা হচ্ছে উড়ে দিতে পারে, অনেক সময় সমস্যা হয়, তো তারপরে অনেক প্রবলেম হয়, ডুয়েলিং এর ক্ষেত্রে অনেক প্রবলেমও হয়, একই ড্রাইভে রাখলে অনেক প্রবলেম হয়, আমরা দেখতাম তো ল্যাবে, অনেক প্রবলেম অ্যারাইজ করতে পারে, সেই জন্যই আমরা ডুয়েল বুটিং এ সাপোর্ট করি না, যার ফলে উইন্ডোজটা উড়ে যায় অনেক সময়তে, এটা হচ্ছে ব্যাপার থাকে, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের সময় আর্কিটেকচারের ল্যাব গুলো কত ভালো ছিল, আমাদের সময় কিছুই ছিল না। হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? আপনাদের সময় আর্কিটেকচারের ল্যাব গুলো ভালো ছিল, মানে আপনাদের কত কি দেখাতো, আমাদের তো কিছুই দেখানো ছিল না। আরে দেখাবো দেখাবো, চিন্তা হবে হবে। ঠিক আছে, আমি তাহলে স্টপ রেকর্ডিং